সরকারি ডরমিটরি ভবন গ্রিন রোড ঢাকা। এই ভবনটি তার স্থাপত্য কাজ শুরু হয়েছিল পাকিস্তান পিরিয়ডে 1965 সালে। পরবর্তীতে এটা উদ্বোধন করা হয়। গ্রিন রোড ঢাকায় অবস্থিত সরকারি ডরমিটরি ভবনগুলো সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন এবং মূলত সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে একক কিংবা সিঙ্গেল কর্মচারী সিটের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আবেদন করতে পারেন যারা রাজস্ব খাতভুক্ত সরকারি কর্মচারী রয়েছেন, যা মূলত আবাসন সংক্রান্ত নীতিমালা মেনে চলে। এর জন্য আপনারা বিস্তারিত সরকারি আবাসন পরিদপ্তর থেকে দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিন রোড। এই লোকেশনটি হচ্ছে ফার্মগেট থেকে নিউ মার্কেট যাওয়ার পথে পান্থপথ সিগন্যাল হতে পশ্চিম দিকে 100 মিটার হাঁটলেই আপনি পেয়ে যাবেন ডরমিটরি ভবনটি। এখানে কোনো নির্দিষ্ট সাইনবোর্ড না থাকায় আপনাকে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিসি গ্রিন রোড ডরমিটরি 33/11 এই লোকেশনটি নিয়ে নিতে হবে। এখানে একটি সাইনবোর্ড দেখতে পাবেন, ডরমিটরি মাইনুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, তার পাশে অবস্থিত ডরমিটরি মসজিদ। আমরা প্রবেশ করলাম ডরমিটরির প্রবেশমুখে। এখানে গেজেটেড অফিসার্স হোস্টেলস 3টা বিল্ডিং আছে, 6 তলা করে। এখানে মূলত যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হলে হবে না, আপনার ন্যূনতম গ্রেড থাকতে হবে 6 কিংবা তাদের ঊর্ধ্ব। তারাই এখানে যারা ব্যাচেলার তারা আবেদন করতে পারবেন। এখন আমরা যে ভবনটি দেখতেছি এটা হচ্ছে কর্মচারীদের জন্য। এখানে 4টা বিল্ডিং আছে। 4টি বিল্ডিংয়ের মধ্যে আমি এখন প্রবেশ করতেছি। এই বিল্ডিংটিকে বলা হয় 3 নম্বর বিল্ডিং। দেখতে পাচ্ছেন সামনে পাকঘর। আমরা আজকে দেখব এই ডরমিটরির পরিবেশটা কীরকম। 3টি বিল্ডিংয়ের মাঝখানে বাউন্ডারি ঘেরা একটি খেলার মাঠ আছে। আমরা এই কর্নারে যে বিল্ডিংটি দেখতেছি, এটা যে বিল্ডিংটা দেখতেছি ওটা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির, যেটা আমরা বাইরে থেকে দেখেছিলাম। যে মসজিদটার কথা বলেছিলাম 6 তলা বিশিষ্ট ডরমিটরি মসজিদ। এখানে যারা কাজ করেন, রান্নাবান্না করেন ব্যাচেলরদের জন্য, সে বাবরসিদের বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে মাঠে। শীতের ভিতরে রৌদ্র হচ্ছে। আমরা এখন 1 নম্বর ভবনের সামনে আছি। এখানে একটু বিল্ডিংগুলির নাম সিরিয়াল একটু এলোমেলো অবস্থায় আছে, অর্থাৎ প্রথম ঢুকেছি 2 নম্বর বিল্ডিংয়ের মধ্যে দিয়ে 1 নম্বর বিল্ডিং অতিক্রম করে আমাদের 4 নম্বর বিল্ডিংয়ে যেতে হয়। আমি তার আগে আপনাদের একটু পাকঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে পাকঘর। এখন আমি 4 তলা ভবনের উপর থেকে আপনাদেরকে খেলার মাঠটি আবার দেখাচ্ছি। এই হলো বাথরুম, ওয়াশরুম যেটাই বলে না কেন। বাম দিকে টয়লেট, ডান দিকে গোসল করার জায়গা, হাত মুখ ধোয়ার জায়গা। এটা যারা আমরা ছাত্র জীবনে বিভিন্ন ইউনিভার্সিটির হলে থেকেছি কিংবা সরকারি কলেজের হলে থেকেছি, সেই ক্যাটাগরি।
দোতলায় দাঁড়িয়ে আছি আমি, দেখতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, দোতলা থেকে আমি আপনাদের একটু সংকীর্ণ একটা জায়গা দেখালাম, আবারও বিল্ডিংগুলি দেখাচ্ছি। অর্থাৎ এটা 4 নম্বর বিল্ডিং, মাঝখানে এটা হলো 1 নম্বর, এটা 1 নম্বর বিল্ডিং, এইটা হলো 3 নম্বর বিল্ডিং। মাঝখানে 1, ডান পাশে 3, বাম পাশে 4। 2 নম্বর আরেকটি ভবন আছে, সেটা অ্যানেক্স ভবনের মতো, এটার সাথে সরাসরি ওভাবে সংযুক্ত নয়। 4x6 প্রত্যেকটা রুমের সামনে এরকম নাম্বার দেওয়া আছে। মাঠটি আবার দেখতেছি আমরা। এখানে ব্যাচেলরদের জন্য সবজি নিয়ে বসে আছেন বিক্রেতা। এখানে চাইলে আপনি 5 টাকার সিম, 10 টাকার টমেটো, 2 টাকার ধনিয়া পাতা, যাই আপনি চাইবেন তাই পাবেন। জাস্ট একটা ব্যাচেলরদের জন্য হয়, যে বাইরে কখনোই এই সুযোগটি থাকবে না। শুধু এই 4টি বিল্ডিংকে কেন্দ্র করে এখানে দোকান দেখা যাচ্ছে। বাইরের লোক এখানে কেনাকাটার জন্য আসে না। আমরা আরেকটি দোকান দেখতেছি। মুদি দোকান। ব্যাচেলরদের জন্য যা লাগে আর কি এখানে সেগুলি বিক্রি করা হয়। চাইলে 10 টাকার চিনিও নিয়ে যেতে পারেন, যেটা বাহিরে চাওয়া একেবারে নিরাপদ নয়। এই হচ্ছে আমাদের 2 নম্বর বিল্ডিং। রাস্তার ডান সাইডে 3টি বিল্ডিং, বাম পাশে 1টি। আবারও সবজিগুলি দেখি। সবজি বিক্রেতা সকাল থেকে রাত্র 10টা পর্যন্ত এখানে বিক্রি করেন। ওরা 3-4 জন আছে। আরেকটি ভ্যান ওইখানে, সেও সবজি বিক্রি করেন। সকালে এখানে এই রাস্তাতেই মাছ, আরও একাধিক শাক তরি তরকারি নিয়ে কিছু ভ্রাম্যমান হকার উপস্থিত হয়ে থাকেন। এইখানেই তারা বসেন এই রাস্তার পাশে। আপনি চাইলে তাদের কাছ থেকে 20 টাকার মাছ, 30 টাকার মাছ, 40 টাকার, চাইলে আপনাকে মাপে যতটুকু পড়ে ততটুকুই দিয়ে দিবে। এটা আপনার কাছে দেখা যাচ্ছে। এটা গেজেটেড হোস্টেলের মধ্যে অন্তর্ভুক্ত। আমি গেটটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা ডরমেটরি সম্পর্কে জানার জন্য আমাদের এক সিনিয়র সহকর্মী, বড় ভাই, যিনি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, দীর্ঘদিন যাবৎ এই ডরমেটরি কল্যাণ সমিতির দায়িত্ব পালন করেছেন, তার মুখ থেকে ডরমেটরি সম্পর্কিত কিছু কথা শুনব। এই রাস্তাটি দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। আসুন আমাদের সে ভাই, খায়ের ভাইয়ের নিকট থেকে আমরা ডরমেটরি সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই। আমি প্রায় 30 বছর যাবত এখানে আছি। আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কর্মরত। তো ডরমিটরি কর্মচারী কল্যাণ সমিতির আওতায় যে সিটগুলা আছে, এই সিটগুলা বর্তমানে ডরমিটরি জরাজীর্ণ অবস্থায়, বিল্ডিং এর অবস্থা একেবারে শোচনীয়। হ্যাঁ, তো এখন যে অবস্থা, এই অবস্থায় এখানে বসবাস করা অযোগ্য। ময়লা আবর্জনা এবং বিল্ডিং জরাজীর্ণ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই বিল্ডিং ভাঙার জন্য একটা অর্ডার সম্ভবত হয়েছে। এখন এখানে সিকিউরিটিরও খুব সমস্যা, বহিরাগত পোলাপানের আড্ডা,
হ্যাঁ, যার কারণে বিল্ডিং এ কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, আর অনেক সিট প্রায় খালি এখানে। যে এখানে খালি সাপেক্ষে বরাদ্দ দেওয়ার কোনো এখতিয়ার আবাসন অধিদপ্তর এই পর্যন্ত দেয় নাই। আমরা বহুবার বলছি যে যে সিটগুলা খালি এই সিটগুলা তালিকাভুক্ত করে আবাসনে দেওয়ার জন্য, কিন্তু এখনো সেটা দেওয়া হয়নি। তো বর্তমানে এই আমার মনে হয় এটা সংস্কার করে কোনো লাভ হবে না। একমাত্র এটা ভেঙে ফেলে নতুন করে যদি ভবন হয়, সেই ক্ষেত্রে নতুন করে বরাদ্দ দিলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, বিল্ডিংটা তৈরি হয়েছে কত সালে ভাই? এটা পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান থেকে কত সাল নাগাদ হইতে পারে? 72 বা 73 এই সময়ের মধ্যে হইতে পারে। এটা কনস্ট্রাকশনটা অনেকটা জরুরির মতো মনে হয় না, এটা কি না, এটা সরকারের তখন এখতিয়ারভুক্ত ছিল এটা মেডিকেল করার জন্য, কিন্তু তখন এটাকে মেডিকেল না করে ডরমিটরি ঘোষণা করা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এখানে কয়টা বিল্ডিং আছে ভাই? এখানে 4টা বিল্ডিং, 468টা সিট বরাদ্দ আছে। রুম তাহলে কয়টা হয়? 78টা। 78টা রুম হয়। তো এখানে অ্যালট নিতে হলে কি করা লাগে? এখানে অ্যালটমেন্ট নিতে হইলে আপনার যার যার কর্মস্থল থেকে আবাসন অধিদপ্তরের ওয়েবসাইটে ফর্ম দেওয়া আছে, সেই ফর্ম ফিল আপ করে তার তত্ত্বাবধায়ক কর্মকর্তা কর্তৃক সুপারিশ সহ আবাসনে প্রেরণ করলে ওখান থেকে আবাসন অধিদপ্তর বরাদ্দ দেয়। বরাদ্দ দেওয়ার পর সে এখানে হ্যাঁ, বরাদ্দ দেওয়ার পর সে এখানে বৈধ বাসিন্দা হয়। এখন কি একজন থাকে না একাধিক? না, এক রুমে 6 জন থাকে। রুমের আয়তন কতটুকু হইতে পারে? এটা আমার সঠিক জানা নেই। আচ্ছা। তো এই ডরমিটরি যে জরাজীর্ণ অবস্থা, এটা ভেঙে ফেলে যদি ভাঙতে যায় তাহলে তো এই এতগুলো লোক কোথায় থাকবে? আপনি এটা সরকার যদি বিকল্প ব্যবস্থা করে বা আপনার একটা সব বিল্ডিং তো একত্র ভাঙলে এই, সরকারি কর্মচারীরা কোথায় যাবে? সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা বিল্ডিং ভাঙা শিফট করে আরেকটা বিল্ডিং এর কাজ ধরা, এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এখানে পাক শাকের ব্যবস্থা কি? এখানে পাক শাকের ব্যবস্থা হলো আলাদা, ইয়ে আছে, পাকের ঘর আছে, গ্যাসের চুলা আছে। সরকার নির্ধারিত ভাবে গ্যাস বিল নেয়। হ্যাঁ, হ্যাঁ, সরকার নির্ধারিত ভাবে গ্যাস বিল নেয়। তার সিট রেন্ট আছে, রেন্ট কাইটা নেয়। সরকারের সুবিধা অসুবিধা পিডব্লিউডির মাধ্যমে বিল্ডিং এর সংস্কারের কাজগুলো হয়, ড্রেনের কাজ হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়। এখানে কি যে মশা নিধনের জন্য যে প্রসেস গুলো আছে এরকম কি রেগুলার ওরা হয়? মলা টলা না, না, এখানে মশা নিধনের বা লোকজন সঠিকভাবে আসে না। আজকে প্রায় তো 2 মাস যাবত কোনো মশা নিধন অধিদপ্তর থেকে কোনো লোক আসে না। তারপরে এই সরকারি যে কর্মকর্তা কর্মচারী এখানে আছে তারা সবাই একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে সকল মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের মানে তৃতীয় চতুর্থ শ্রেণীর লোক বসবাস করে। পাশে আমাদের ওই যে জিও হোস্টেল আছে, সেখানে আপনার ক্লাস 1 কর্মকর্তারা বসবাস করে। যেখানে ক্লাস 1 কর্মকর্তারা বসবাস করে তাদের গ্রেড নাকি সর্বনিম্ন 10ম গ্রেড, হ্যাঁ, 9ম গ্রেড। নবম গ্রেড হইলে হ্যাঁ, 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 9ম গ্রেড হলে ওখানে তারা entitled। তাদের জন্য দুটো বিল্ডিং আছে, তাদের জন্য 3টা বিল্ডিং আছে। 3টা বিল্ডিং আছে। তো এইখান থেকে যারা অবসর ছুটিতে চলে যায় কিংবা ঘুরতে যায় তখন তাদের সিটের কি হয়? তখন তারা তাদের সিট আবাসন অধিদপ্তরে সারেন্ডার করে। আবাসন অধিদপ্তর থেকে তখন তাদের ওই যে নাদাবি দিয়ে দেয়, নাদাবি দিলে তারা তাদের অপরোত্তর যাবতীয় সুবিধা পায়। এই সালেন্ডারটা কি সরাসরি আবাসনে করতে হয় না তারপর অফিসের দপ্তর? না, তাদের অফিসের নির্দিষ্ট ফরম আছে, ওই ফরমের মাধ্যমে ইন্সপেক্টর হইয়া আবাসন অধিদপ্তরে সারেন্ডার করতে হয়। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আপনার নাম কি? আপনার নাম কি? লেশমা আহ, আপনি এই সরকারি ডকুমেন্টে কি কাজ করতেছেন না? কাজ করতেছি। কতদিন যাব? আজকে মনে 15 ষোলো দিন। নতুন আসছেন না? হ্যাঁ, তা কতজনের রান্না করেন আপনি? 12 জন। কি এক রুমে 12 জন? হ্যাঁ, এক রুমে 12 জন। ও আচ্ছা 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 আচ্ছা। তো রান্না কি সবার আলাদা আলাদা হয় না আপনি একসঙ্গে রান্নাটা করেন? আলাদা। মানে 12 জনের রান্না হ্যাঁ, আলাদা? আলাদা, সবকিছু আলাদা। খালি 2 ভাইয়ের বাট একখানে আছে, 2 জন একখানে আছে। তো আপনাকে কত করে দেয়? 7200।
7,200 টাকা হ্যাঁ মাসে। তাহলে এক একজনে কত করে দেয়? 600 টাকা করে ফেলে। এক একজনে মাসে 600 টাকা। হ্যাঁ এতে কি আপনার সংসার চলে? চলে, নতুন অবস্থা এখন ঢুকছি, বুঝুন না কি করা। আপনার কি এই যে রান্না বান্না করেন, এতে কি আপনি যেমন একজন মহিলা মানুষ, এদিকে আপনার কোনো সমস্যা হয়? কেউ কি কোনো সমস্যা করে? না ভাই, সমস্যা করে না। না হওয়ার কথা, কারণ এখানে যদি সরকারি লোকজন থাকে। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ না? আপনার বাচ্চা কাচ্চা কয়জন? সাইরকুল্লা। 4 ছেলে না? হুম। আপনার হাজবেন্ড কি এখানে থাকে না দেশে দিয়েছে। দেশে থাকে? হ্যাঁ। গ্রামে। গ্রামের বাড়ি হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে টানা হয়েছে করিমগঞ্জ। গ্রামে থাকতে আপনার যেই অবস্থা ছিল তার থেকে কি এখন এখানে আসার পর আপনার ভালো ভালো। ভালো মনে হইতেছে না? হ্যাঁ আচ্ছা, তো আপনারা বাসায় কাজ করলে কিংবা গার্মেন্টসে কাজ করলে তো আরো বেশি বেতন পাওয়া যায়, সেটা না পুরা ডরমটিতে কাজ করতেছেন, হ্যাঁ। এ ব্যাপারে আপনার কথাটা কি? এমনই তো, নতুন অবস্থা, বুঝুন না কি করে। তারপরে কি গার্মেন্টসের কাজটা ভালো না কেন ভালো? গার্মেন্টসের কাজ করলে আপনি 30,000 টাকা বেতন পেয়েছেন। অন বিচার হলে কিন্তু ভাই নতুন অবস্থা তো আমার নিতুন। গার্মেন্টসের কাজের জন্য একটা অভিজ্ঞতা লাগে, সেজন্য আপনার মনে করতেছেন এই ডরমেটরি ভালো। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আপনি কয় বেলা রান্না করেন? আমরা একবেলা, দুবেলা, সকালে আবার রাত্রে। দুপুরে দেখে থাকে না, সেজন্য না, আপনি- দুপুরে না হয়ে দিছে, করা লাগবে। আহ, আর রাত্রে লুডি একজনে খা। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিফাত। আচ্ছা, এই দোকান কি আপনি চালান না? জি, আমি চালাই। আচ্ছা, এখানে দোকান আপনাদের কত বছর যাবত আপনার? 7-8 বছর। তাহলে চলাচলে যে মোটামুটি দীর্ঘদিন যাবত এই দোকানটা আপনার চলমান আছে। আচ্ছা, এই দোকানে ব্যাচেলারটা থাকার জন্য যা যা প্রয়োজন মোটামুটি তো অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে বেচা বিক্রি আপনারা যারা ব্যাচেলার তাদের তো খুব কম সংখ্যক জিনিসপত্র লাগে। জি, তো সেক্ষেত্রে কেউ যদি 5 টাকার রসুন আদা কিংবা 5 টাকার মুড়ি নিতে আসে, সেক্ষেত্রে কি আপনারা এটি দেন? এখানে তো আসলে ব্যাচেলার সবাই, আমরা সেই হিসেব করে বেচা কিনা করি। দেখা গেছে আপনার 5-10টা কাস্টমার আসলে 100 টাকা বেচতে কষ্ট হয়ে যায়। একটা রসুনও নেয়, 10 টাকার পেঁয়াজও নেয়, 10 টাকার ডাউলও নেয়। ব্যাচেলার হিসাবে আমরা বিক্রি করি ওদের কাছে, কারণ এখানে তো বাইরে কোনো কাস্টমার নাই, আমরা আসি ওদের কারণে। কেউ যদি 10 টাকার ডাল চায় তাকে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। এখানে ডরমেটরিতে ব্যবসা করে আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট থাকতাম আগে, অনেকে সবাই কিনতো, এখন অনেকে বাইরে থেকে নিয়ে আসে, এখন আগের মতো বেচা কিনা নাই, কোনো মতে চলে আর কি। ডিম কত করে ভাই? ডিম 40 টাকা। 5 টাকার আদা যদি কেউ চায় আপনি দিতে পারবেন? হ্যাঁ, পারবো। পেঁয়াজ কত করে? 60 টাকা। কেউ যদি 10 টাকার পেঁয়াজ চায় আপনি 10 টাকার পেঁয়াজ থেকে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। এটা তো বাইরের লোক বিশ্বাস করবে না যে 10 টাকার পেঁয়াজ 10 টাকার রসুন এখানে পাওয়া যায়। দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন? দোকানে যে 7:30 থেকে 11টা পর্যন্ত সকাল, আবার বিকাল 4টা থেকে রাত্রে 11টা। হ্যাঁ, ধন্যবাদ রিপন ভাই। আপনি এই ডরমিটরি সম্পর্কে কতটুকু কি বলতে পারবেন? এটা কখন তৈরি হয়েছে, এটা কিভাবে এই পর্যন্ত আছে? আমি তো জানি এটা 1948 সালে জন্ম। 1948 সালে এই ডরমিটরি তৈরি করেছে না? তার মানে দীর্ঘদিন হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আপনি কোন অফিসে আছেন? আমি আছি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইম, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়। 1:30টার মধ্যে বাজার শেষ হয়ে যায়। আর এখানে 2-3টা মুদি দোকান আছে, এখানে চাল ডাল আনুষঙ্গিক কিছু দ্রব্য পাওয়া যায়, তাতে বাহিরে তেমন কিছু কিনতে হয় না। আপনারা যেহেতু ব্যাচেলার লোক, ব্যাচেলার থাকেন এখানে, সেক্ষেত্রে একজনের রান্নায় আপনার তো ওই ফ্রিজ রাখার জায়গা নাই। তো সেক্ষেত্রে বাজার সদায় কিভাবে কি করেন?
প্রায় লোকে প্রতিদিন এটা প্রতিদিন করে, আবার কিছু কিছু রুমে আছে তারা ফ্রিজ রাখার মতো ব্যবস্থা করে নিছে, তারা ফ্রিজে মালামাল রাখে। তো সেক্ষেত্রে ওই আপনার ওই 20 টাকার মাছ 30 টাকার মাছ সকালে যে বাজারটা বসে হ্যাঁ। এগুলি কি কিনতে পারেন চাইলে দেয়? এখন 50 টাকার নিচে কোনো মাছ আসে না। আগে আমরা 20 টাকা 15 টাকা পর্যন্ত মাছ কিনছি, এখন 50-এর নিচে কোনো মাছ আসে না, আর 50-এর উপরে যা যত নিতে পারে। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছেন কোথায়? আমি এই বিল্ডিং এই থাকি, সচিবালয়ে চাকরি করি। সচিবালয়ে? হুম। সচিবালয়ের কোথায়? আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়। আচ্ছা ভাই, আপনি ওই কতদিন যাবত এই ডরমিটরিতে থাকতেছেন? আমি 2006 সাল থেকে আছি এখানে। 2006 সাল থেকে, মাশাআল্লাহ অনেক দিন যাবত। এই ডরমিটরিতে ব্যাচেলরদের জন্য আপনার মতামত কি? ব্যাচেলরদের জন্য মতামত আমার, আসলে ব্যাচেলরের জন্য এই কোয়ার্টারটা বেস্ট, পারফেক্ট। ম্যাচ থেকে? ম্যাচ থেকে এটাই ম্যাচ। এখানে কি ভাই বিদ্যুৎ, পানি, গ্যাস সবকিছু থাকে? বিদ্যুৎ, গ্যাস, পানি এটার কোনো কমতি নেই এখানে, মোটামুটি যথেষ্ট পরিমাণ আছে। আপনার গ্যাস বাড়ি কোথায় ভাই? আমার নোয়াখালীতে। নোয়াখালীতে। ভাই নামটা তো জিজ্ঞেস করা হলো না। আমার নাম মোহাম্মদ ইউসুফ মিয়া। ইউসুফ ভাই। জি। আচ্ছা ইউসুফ ভাই, যে এখানে যে আপনাদের বেতন থেকে কত টাকা কর্তন করে নেয় সরকার, যে এখানে থাকতেছেন কি কিসের বিনিময়ে? সিট ভাড়া 1000 টাকা, পানি নিষ্কাশন হলো 30 টাকা, আর গ্যাস বিল যার যার অবস্থান থেকে দিতে হয়। যারা যে রুমেই যে চুলা আছে ওরা সবাই ভাগ করে দেয়। लड़का